সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মনির হায়দার। স্বাগত মনির, আপনাকে। ধন্যবাদ মতি ভাই। আজকে শিরোনাম দেখে নিচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে দুর্ঘটনা নাকি নাশকতা, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে, ঐক্য সংস্কার নির্বাচন সংলাপে ডক্টর ইউনূস। সমকাল ঐক্য সংস্কার নির্বাচন বিতর্ক, 8 জনের হাতে জিম্মি ছিল স্বাস্থ্যের কেনাকাটা। মানবজমিন এফবিএসের সংলাপে সংস্কার নির্বাচন প্রশ্নে ঐক্যমত্যে জোর, ড্রাইভিং সিটে বসেও বিএনপির উদ্বেগের নেপথ্যে কী? কালের কণ্ঠ, শিক্ষা প্রশাসনের অস্থিরতা, সংস্কারে ঐক্যমত্য, ভিন্নমত, নির্বাচনে সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না ইউনূস। আমার দেশ বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, যুক্তরাষ্ট্রে হাসিনা জয়ের 3600 কোটি টাকা পাচার। কালবেলা জনমনে স্বস্তি ফিরছে না, সংস্কার ছাড়া ভোট দেশকে এগিয়ে নিতে পারে না। সময়ের আলো মুখোমুখি সংস্কার নির্বাচন, বিএনপির বঞ্চিত বহিষ্কৃতদের টানছে ছাত্র নেতৃত্ব। খবরের কাগজ, ঐক্য সংস্কার নির্বাচন একটি ছাড়া অন্যটি না। সচিবালয় থেকে সরে যাচ্ছে আগুনে পুরা 5 মন্ত্রণালয়। সংগ্রাম, যুক্তরাষ্ট্রে হাসিনা ও জয়ের $300 মিলিয়ন পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই। সচিবালয়ের রহস্য ঘেরা আগুন, কী ছিল 5 মন্ত্রণালয়ের ফাইলে? টিভিএস স্যাটারডে, এক্সটার্নাল সেক্টর রিকভার্স বাট ইনভেস্টমেন্ট স্ট্যাগনেন্টস পোস্ট রিভলিউশনস। শিরোনাম দেখলাম, শিরোনামে তো দেখছি যে জাতীয় সংলাপ, এটাই সব কাগজ জুড়েই আছে, সব কাগজেরই শিরোনাম, প্রধান শিরোনাম। এবং আর এই সেই সংস্কৃতি, সেই সংলাপের আপনি হলেন উদ্যোক্তা। না, আমি ঠিক উদ্যোক্তা না মতি ভাই। যাই হোক, আপনি অন্যতম উদ্যোক্তা। তো এই সংলাপের প্রথম দিন কেমন কাটলো? ভালো, বেশ ভালো। আচ্ছা, বেশ ভালো এই কারণে বলছি যে এই সংলাপ আয়োজনের একটা উদ্দেশ্য ছিল। প্রথমে একটু ক্লিয়ার করে নি যে এই সংলাপ আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। আমি এই ফোরামের একজন সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য, এবং এই ফোরাম গত 3 বছর ধরে কর্মকাণ্ড পরিচালনা করছে, কিন্তু এর বেশিরভাগ কর্মকাণ্ড ছিল অনলাইনে। কারণ ফোরামের বেশিরভাগ সদস্য পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা মূলত বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক, একাডেমিক, স্কলার, গবেষক, এ ধরনের লোকেরা। তো এজন্য গত 3 বছরে কম বেশি 3 ডজন ওয়েবিনার করেছে বিভিন্ন বিশেষত ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ইস্যুতে। আমাদের যে মাফিয়াতান্ত্রিক শাসন ছিল, দুর্নীতি, লুটপাট, এসবের বিষয়ে ওয়েবিনারগুলো হয়েছিল। তো এটা ছিল ফোরামের প্রথম ইন পার্সন প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটা আয়োজনের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে। লক্ষ্যটা হলো যে জুলাই অভ্যুত্থানের পটভূমিতে বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, বা এখনো আছে, যে প্রায় 16 বছরের একটা মাফিয়াতান্ত্রিক শাসনকে উপড়ে ফেলবার জন্য বা এটাকে পতন ঘটাবার জন্য যে ঐক্য, অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল দেশের মানুষের মধ্যে, এই ঐক্যটা আরো অন্তত বেশ কিছুকাল অটুট থাকবে, যতক্ষণ না বাংলাদেশ একটা অর্থপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে যেতে পারে। মানে একটা গণতান্ত্রিক উত্তরণে, কার্যকরভাবে উত্তরণে যাওয়ার আগ পর্যন্ত ঐক্যটা অত্যন্ত জরুরি এবং মানুষের খুব স্বাভাবিক আকাঙ্ক্ষা যে ঐক্যটা থাকবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ লক্ষ্য করছেন যে বিভিন্ন ক্ষেত্রে একটা অনৈক্যের সুর বা অনৈক্যের লক্ষণ, বিশেষত রাজনৈতিক দলগুলো, এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের আসলে যারা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা তাদের একটা অংশকে নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি, একটা অনৈক্যের সুর সর্বত্রই প্রতিধ্বনিত হচ্ছে, যেটা মানুষকে উদ্বিগ্ন করছে। নিশ্চয়ই এই অনৈক্য আছে বলেই আমাদের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। মানে ঐক্যটা যদি জুলাই অভ্যুত্থানের মতো অটুট থাকতো তাহলে তার জাতীয় ঐক্যের ডাকের প্রয়োজন নেই। একইভাবে তিনি জাতীয় ঐক্যমত্য কমিশন এটা গঠন করেছেন। এটা প্রমাণ করে যে সেই ঐক্যটা নাই, ঐক্যটা যেভাবেই হোক ক্ষতিগ্রস্ত হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। তো
সরকার বা প্রধান উপদেষ্টা যে উদ্যোগটা নিয়েছেন, তিনি তো এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক শক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ সবার সঙ্গে কথা বলেছেন। কিন্তু তারপরও আমাদের কাছে, আমাদের এই সংগঠনের যারা আমরা আছি, আমাদের কাছে মনে হয়েছে যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আরো খোলামেলা কার্যকর আলোচনা হওয়া দরকার। মানে আলোচনা না হবার কারণে এই দূরত্বটা তৈরি হচ্ছে বা এই ঐক্যটা দুর্বল হয়ে যাচ্ছে। তো এরকম একটা বোধ বা উপলব্ধি থেকে আমাদের সংগঠন সিদ্ধান্ত নেয় যে আমরা এরকম একটা জিনিস শুরু করে দিই, যে সকল পক্ষকে এক টেবিলে নিয়ে আসা এবং সেখানে একটা উপযুক্ত সংলাপ বা আলোচনার পরিবেশ সৃষ্টি করা, যেখান থেকে একটা পর্যায়ে গিয়ে একটা ভালো ফল আসবে, যে ঐক্যের ব্যাপারে মানে কোথায় কোথায় ঐক্যের মানে হবার মতো পরিস্থিতি আছে আর কোথায় কোথায় দ্বিমত বা ভিন্নমত আছে, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা। নির্বাচন যেখানে সামনে, সেখানে ঐক্য থাকবে কি করে? না, আমি সেখানে যাচ্ছি মতি ভাই। তো আপনি বলেছেন যে আমাদের আজকের আমার 2 দিন ব্যাপী প্রোগ্রাম, এটা বলে রাখি, দর্শকরা হয়তো এর মধ্যে জেনেছেন যে এটা 2 দিন ব্যাপী একটা জাতীয় সংলাপ আমরা নাম দিয়েছি। এটা প্রথম দিনে 3টা অধিবেশন হয়েছে এবং আগামীকাল দ্বিতীয় দিনে, আগামীকাল মানে আজ ঘড়ির কাঁটার হিসাবে আরো 3টি অধিবেশন আছে, মোট 6টি অধিবেশন এটা হবে। তো প্রথম দিনের 3টি অধিবেশনকে ঘিরে আমাদের যতটা প্রত্যাশা ছিল, বাস্তবে শেষ বেলায় এসে দেখেছি আমাদের প্রত্যাশার চাইতে অনেক বেশি ইতিবাচকভাবে আমাদের 3টি অধিবেশন সম্পন্ন হয়েছে। আমরা যাদেরকে দাওয়াত করেছিলাম সকল পক্ষ এসেছে। মানে এক ব্যক্তি হিসাবে হয়তো 1-2 জন আসতে পারেননি, কিন্তু সকল পক্ষ, সরকারের 4 জন উপদেষ্টা ছিলেন, বিএনপির মহাসচিব ছিলেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের প্রতিনিধি তার একজন উপদেষ্টা উপস্থিত ছিলেন, বিএনপির অন্য নেতারা ছিলেন, তারপরে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ছিলেন, তারপরে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ ছিলেন, সিভিল সোসাইটির প্রতিনিধি ছিলেন, ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন, ধর্মীয় প্রতিনিধি ছিলেন, ধর্মীয় সংগঠন বা ধর্মীয় গোষ্ঠীর প্রতিনিধিত্ব ছিল। তো এভাবে এটা যথেষ্ট পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক ছিল এবং আমরা যে আশঙ্কা করেছিলাম যে সেখানে তর্ক হবে বা ভিন্ন মতের একটা ব্যাপক প্রকাশ ঘটবে, দেখা গেছে না। মাঠের বক্তৃতায় যতটা আমরা ভিন্ন মত দেখি, এক টেবিলে যখন তারা আলোচনায় বসেছেন সেখানে বরং তারা অনেক ক্ষেত্রে কাছাকাছি দেখেছি। তাদের মধ্যে ভিন্নমত বা দ্বিমত, অনৈক্য এটা খুব একটা ওইখানে দেখা যায়নি। তো আমাদের কাছে মনে হয়েছে যে এরকম সবাই এক জায়গায় বসে যদি আরো দফায় দফায় আলোচনা হয়, তো একটা মানে যে কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি অনৈক্যে, সেটা হয়তো অনেকটা কেটে যাবে। যে আপনি যেটা বলছিলেন, আমি যেটা বলছিলাম, যেখানে নির্বাচন সামনে, সেখানে নির্বাচন সামনে রেখে আপনার ঐক্য হবে কিভাবে? না, এইটা ধরেন এই ঐক্য বলতে আমরা এমনটা বুঝাচ্ছি না। আমাদের প্রফেসর আলী রিয়াজ ওখানে বক্তৃতায় বলেছেন যে আমরা ঐক্যের কথা বলছি বা দেশের মানুষ ঐক্য চায়, কিন্তু সেই ঐক্যটা নিশ্চয়ই উত্তর কোরিয়ার মতো ঐক্য না। উত্তর কোরিয়া তো ঐক্য আছে, কিংবা এ ধরনের এখন একতান্ত্রিক দেশে তো ঐক্য আছে, সেখানে একমতের বাইরে আর কোনো ভিন্ন মত নাই। আপনি নির্বাচনের কথা বলছেন, ডেফিনেটলি নির্বাচন হবে এবং নির্বাচনে বিভিন্ন দল তাদের মতো পার্টিসিপেট করবে। নির্বাচন তুলে দিয়ে ঐক্যের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে ফ্যাসিবাদী বলি আর মাফিয়াতান্ত্রিক শাসন বলি, যেটা বিদায় করা হয়েছে দীর্ঘ 16 বছরের প্রচেষ্টায় এবং প্রায় 2000 মানুষের জীবন, হাজার হাজার মানুষের অঙ্গহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে যে এই পরিবর্তন সাধিত হয়েছে, এই পরিবর্তনটাকে অর্থবহ করার জন্য এবং টেকসই করার জন্য একটা ন্যূনতম জাতীয় ঐক্য, ন্যূনতম জাতীয় ঐক্য সেন্সে যে এই পক্ষগুলো নিজেরা বিবাদে লিপ্ত হবে না, একেবারে ক্ষুদ্র স্বার্থে, গোষ্ঠী স্বার্থে বা দলীয় স্বার্থে বিবাদে লিপ্ত হবে না। যেই বিবাদের সূত্র ধরে বা বিবাদের বিবাদের তৈরি হয় স্পেস ধরে আবার পরাজিত শক্তি কোনো সুযোগ পেয়ে যাবে, কিংবা নানা ধরনের ষড়যন্ত্র প্রচলিত আছে, চালু আছে, এই ষড়যন্ত্রকারীরা সুবিধা পেয়ে যাবে, মানুষের অর্জন যাতে ব্যর্থ না হয়ে যায়, সেই জন্য একটা ন্যূনতম জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। না, যেটা আপনি বলছেন যে মানুষের এই যে আন্দোলনের ফসল যাতে মানে একটা ক্ষীর মতো থাকে, যে সবার মধ্যেই এই জিনিসটা, এই স্পিরিটটা থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে 4.5 মাসের পরে আজকে কিন্তু আমরা দেখতেছি যে এটা বুড়িগঙ্গায় অনেক পানি প্রবাহিত হয়ে গেছে। তো এই অবস্থায় কিন্তু পরিস্থিতিটা অন্যদিকে মন নিতে যাচ্ছে, যে অবস্থায় একে অপরের মধ্যে বিশ্বাসটা নেই। এই যে অনৈক্য, এই অনৈক্য থেকে আবার ফিরে আনা
কেউ সহজ মনে করেন আপনি? না, দেখুন, সহজ বিষয়টা হয়েছে কি, আপনি তো আমার কথারই প্রতিধ্বনি করলেন, মানে আপনার কথায় আসলে জি। একই কথাই এসছে, যে আমি যদি খুব খোলামেলা ভাবে বলি যে শেখ হাসিনা কিংবা তার আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, পরাজিত শক্তির এখন প্রধান লক্ষ্য কিন্তু শেখ হাসিনা বা তার বিহাইন্ড যারা আছে ছিল, তাদের প্রধান লক্ষ্য কিন্তু শেখ হাসিনাকে এনে আবার বসিয়ে দেওয়া না, কারণ তারা জানে এই কাজটা তো সহজ হবে না। কিংবা পলাতক আওয়ামী লীগ যাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা হঠাৎ এসে আবার ক্ষমতায় বসে যাবে না, এমন সম্ভাবনা বা এমন দুঃস্বপ্ন তারাও দেখে বলে আমার মনে হয় না। কিন্তু যেটা হতে পারে সেটা হলো যে জনগণের মধ্যে এমন বোধ তৈরি করে দেওয়া যে ধুর, তাহলে আমরা আগেই তো ভালো ছিলাম, নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই বোধ তৈরি করে দেওয়া। এবং এই যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার দায়িত্বে আছে, এবং এই সরকারকে ঘিরে মানুষের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বা হয়েছিল, এটাকে যদি ধরেন ভুন্ডুল করে দেওয়া যায়, এই সরকারকে যদি বিতর্কিত করে দেওয়া যায় বা ব্যর্থ করে দেওয়া যায়, তাহলেই তারা প্রাথমিকভাবে সফল। মানে তাদের প্রাথমিক সাফল্যটা এইখানে, মানে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করা, একটা ক্যাচাল তৈরি করে দেওয়া। তারা যদি এই কাজগুলো করতে পারে, আমাদের পরস্পরের মধ্যে যদি একটা বিবাদ লাগিয়ে দিতে পারে, সন্দেহ অবিশ্বাস তৈরি করে দিতে পারে, আমরা একজন আরেকজনকে গালি দেব, আমরা একজন আরেকজনকে সন্দেহ করব, একজন আরেকজনকে একটা ট্যাগ দিয়ে দেব, কিংবা আমরা একজন আরেকজনের শত্রুতে পরিণত হব, এই কাজগুলো যদি তারা করে দিতে সক্ষম হয়, এটাই তাদের আপাতত প্রাথমিক সাফল্য। তো আমাদের এই ডায়ালগের একটা উদ্দেশ্য কিন্তু এইটাই, যে তাদের এই ষড়যন্ত্র যাতে সফল না হয়, এবং এই পক্ষগুলোর মধ্যে, গণ অভ্যুত্থানের তো অনেক পক্ষ, এই পক্ষগুলোর মধ্যে যাতে এই সন্দেহ, অবিশ্বাস, দূরত্ব, বিভাজন, বিভ্রান্তি, এগুলোকে একটু মিনিমাইজ করা যায়। আপনি যাই বলেন, সরকারের সাফল্যের উপরে কিন্তু আপনার এই উদ্যোগটা নির্ভর করে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এটা রিয়ালিটি যে আজ থেকে 4.5 মাস বা তারও বেশি আগে যখন এই সরকার দায়িত্ব নেয়, এই সরকারের প্রতি মানুষের যে মানে সমর্থন ছিল, বা এই সরকার যতটা জনপ্রিয়তা নিয়ে দায়িত্বে বসেছিল, এটা আমরা একদম হিসাব নিকাশ করে বলে দিতে না পারলেও ধারণাগতভাবে এটা বলাই যায় যে সেই জনপ্রিয়তা আগের জায়গায় নেই, মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এবং আপনার এই কথাটাই সঠিক, এটাকে অন্যভাবেও বলা যায় যে সরকার যদি নিজের জনপ্রিয়তা নিজে ধরে রাখার চেষ্টা না করে, সরকার যদি জনগণের সমর্থন ধরে রাখার চেষ্টা ঠিকমতো করতে না পারে, তাহলে আমাদের এই সমস্ত ডায়ালগ বলেন বা অন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা খুব বেশি কাজে লাগবে না। দুর্ভাগ্যক্রমে এই উদ্বেগগুলো আমাদের মতো লোকের আবার সমাজের বিভিন্ন পর্যায় থেকে গত 4.5 মাস ধরে অব্যাহতভাবে বলা হচ্ছে। সরকার খুব কিছু কিছু আমলে নিচ্ছে, কিন্তু বেশিরভাগ আমলে নিচ্ছে না। সবচাইতে বড় প্রত্যাশার জায়গায় সরকার পিছিয়ে আছে, সেটা হলো মানুষ একটা শক্তিশালী সরকার দেখতে চেয়েছিল। যে একটা 16 বছরের মাফিয়াতান্ত্রিক শাসনের অবসানের পর দেশের সর্বত্র সেই মাফিয়া শাসনের রেখে যাওয়া সাজানো বাগান, জনপ্রশাসন থেকে শুরু করে সকল সরকারি প্রতিষ্ঠান সর্বত্র। তো এগুলোর বিরুদ্ধে সরকারের একটা ক্র্যাশ প্রোগ্রাম বা অত্যন্ত জোরালো পদক্ষেপ দরকার ছিল, যেটার মধ্য দিয়ে মানুষের মনে আস্থা তৈরি হবে এবং মানুষ মনে করবে যে না, আমাদের সরকার ঠিক পথেই আগাচ্ছে। এই জায়গায় সরকার অসম্ভব ধীর গতি। সরকার নিজেকে শক্তিশালী করা বলতে মানে বাড়াবাড়ি শক্তিশালী না, আমি বলছি আচরণে শক্তিশালী আচরণ করা, সেটা হয়ে উঠছে না। আমরা বিভিন্ন মহল থেকে ক্রমাগত বলেছি যে সরকারের আকার বড় হওয়া দরকার। এখানে যতগুলো মন্ত্রণালয় আছে, প্রত্যেকটা মন্ত্রণালয় ভিত্তিক একজন করে উপদেষ্টা, এমনকি তাদের সঙ্গে একজন করে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, কারণ কাজের এত লোড, এত বেশি কাজ করার প্রয়োজন পড়ছে। প্রতিষ্ঠান সব ধ্বংস করে দিয়ে গেছে বিগত ফ্যাসিস্ট সরকার। সুতরাং এখানে এ ধরনের ব্যবস্থা দরকার ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে যদিও উপদেষ্টাদের অনেকেই আমাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, তারাই হয়তো কথা পছন্দ করবে না। একজন 2টা 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা একটার পর দ্বিতীয় মন্ত্রণালয়ে সপ্তাহে একদিন যাওয়ারও সময় পান না, কিন্তু তাদের দায়িত্বে আছে। এগুলা প্রফেসর ইউনূস ঠিক কি কৌশলের কারণে এমন নীতি গ্রহণ করেছেন আমি জানি না। তার সরকারের জনপ্রিয়তা ক্ষুণ্ণ হবার এটাও একটা অন্যতম কারণ। তদুপরি এই যে ধরেন, আমি জানি না আপনি সে আলোচনায় যাবেন কিনা, নাশকতার ঘটনা ঘটেছে, এটা পরিষ্কার যে একই সঙ্গে একাধিক জায়গায় আগুন লাগা এটা কোনো ইনসিডেন্ট বা দুর্ঘটনা না, এটা পরিকল্পিত নাশকতা। এবং এটা কারা করেছে? এটা সন্দেহাতীত ভাবে পতিত যে ফ্যাসিস্ট শাসক, তাদের অনুসারীরা আমরা জানি সকল জায়গায় আছে, একদম টপ টু বটম। এদেরকে গত 4.5 মাসে এমন কোনো মেসেজ দেওয়া যায়নি
যে তোমরা যদি কোনো ধরনের ষড়যন্ত্র করো কিংবা কোনো কুটচালে লিপ্ত হও তাহলে তোমাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি গত 24 ঘন্টা বা 48 ঘন্টা আমরা সেরকম কোনো কিছু দেখিনি। কিন্তু এর জন্য আপনি কাকে দায়ী করবেন? আমি সরকারকে দায়ী করব। তাহলে এই সময়ে তারা কোনো একটা মেসেজ তারা কেন দিতে পারলেন? আমি দেখেন, আমি কম্পেয়ার করব যে 2001 সালে তখন তো একটা স্বাভাবিক পরিস্থিতি, খুব একটা অস্বাভাবিকতা ছিল না। কিন্তু আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে বিজয়ী হবার জন্য একটা প্রশাসন নিজেদের মতো করে সাজিয়ে রেখে বিদায় নিয়েছিল। তারা যেদিন বিদায় নিয়েছিল, যে সন্ধ্যায় জাস্টিস লতিফুর রহমান চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, উনি বঙ্গভবন থেকে ফেরা মাত্রই একসঙ্গে 13 জন সচিবকে বদলি করেছিলেন। মেসেজ দেওয়া হয়েছিল যে না, এই সাজানো বাগান এভাবে সাজানো রাখা হবে না, এটাকে ভেঙে লেভেল প্লেইং ফিল্ড বা একটা নিরপেক্ষ অবস্থানে নেওয়া হবে। সেই মেসেজ সবার কাছে গিয়েছিল এবং একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। তো এইরকম কোন মেসেজ গত 4.5 মাসে এই সরকার এখন দিতে পারেনি বলে আমার মনে হচ্ছে। আর কবে দিবে? আদৌ দিতে চাই কিনা এটা নিয়েও অনেকের মধ্যে সন্দেহ হচ্ছে। না চাইলে তাইলে আপনার এই বিপ্লবের ফসল মানুষের ঘরে ঘরে তুলবেন কি করে? না, সেই জন্যই আমরা বলছি বা এই ধরনের ডায়ালগের আয়োজন করছি যে আলোচনার টেবিল থেকে যদি একটা চাপ তৈরি হয় সরকারের উপরে, সরকার যদি বুঝতে পারে যে অপর স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি বা প্রফেশনাল গ্রুপ সবাই চাচ্ছে যে সরকার আরেকটু গতিশীল হোক, সরকার আরেকটু শক্ত আচরণ করুক, শক্তিশালী আচরণ করুক, তাহলে হয়তো সরকারের সে উপলব্ধি আসবে। এখন তো ধরেন আমরা ব্যক্তি বিশেষ বলছি, ব্যক্তি বিশেষের সমালোচনা, ব্যক্তি বিশেষের তাগিদ বা ওপিনিয়ন, এটা যতটা না গুরুত্বপূর্ণ, একটা সম্মিলিত ওপিনিয়ন, একটা সম্মিলিত তাগিদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হয়তো সরকার আমলে নেবে, সেই চিন্তা থেকেও এই ধরনের আয়োজন করা। আপনি জানেন যে আপনাদের সংলাপের কথাই বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বলছেন যে সংস্কার নিয়ে যত সময় যাবে সমস্যা তত বাড়বে। এটা যেমন বলেছেন তেমনি তিনি আরেকটা কথাও বলেছেন, কোনো সংবাদপত্র সেটা হেডলাইন করেছে। তিনি বলেছেন কেউ কেউ বলবার চেষ্টা করেন যে বিএনপি সংস্কার চায় না, শুধু নির্বাচন চায়। কথা ঠিক না। তো তিনি দেখেন, প্রধান উপদেষ্টার বক্তব্য আর তার বক্তব্য কাছাকাছি। প্রধান উপদেষ্টা গতকাল আমাদের অনুষ্ঠানে বক্তৃতায় বলেছেন যে নির্বাচন এবং সংস্কার দুটা পাশাপাশি চলবে, একই সঙ্গে চলবে। এবং মির্জা ফখরুলও বলেছেন যে আমরাও দুটোই চাই, একটা চাই, এ কথাটা ঠিক না। কিন্তু চাওয়ার মধ্যে কিছু পার্থক্য হয়তো আছে, সেটা হয়তো ওইভাবে তারা পরিষ্কার করেননি। আগামী কালকের আরো 3টা সেশনের আলোচনা আছে। তারা হয়তো যেভাবে আগে বলেছেন যে নির্বাচনমুখী কিছু সংস্কারের কথা বলেছেন, যদিও গতকালকের আলোচনায় সেটা বলেননি। তিনি বলেছেন আমরাও সংস্কার চাই। সরকার হয়তো একটু বড় পরিসরে, বা সরকার শুধু না, সরকারের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি কিংবা অন্য অন্য রাজনৈতিক দল, তারা হয়তো আর একটু বেশি আকারে সংস্কারটা চায়। পার্থক্যটা এখানেই। তো আলাপ আলোচনার মধ্য দিয়ে এটাকে যদি উভয় পক্ষ ছাড় দিয়ে একটা মাঝামাঝি জায়গায় আসতে পারে। আমাদের এই সংলাপের মূল থিম হলো ঐক্য, সংস্কার, নির্বাচন। এটার নাকি ঐক্যের জন্য সময় লাগবে, সংস্কারের জন্য সময় লাগবে, তারপরে হলো শেষে হলো নির্বাচন। না, তাইলে আলটিমেটলি হচ্ছে নির্বাচন। নির্বাচনই গণতান্ত্রিক উত্তরণের পথ। নির্বাচন ছাড়া তো আর আমরা গণতন্ত্রে প্রবেশ করতে পারবো না। সুতরাং নির্বাচনই আমাদের মুক্তির উপায়, সোজা কথা। কিন্তু নির্বাচনে, একটা গ্রহণযোগ্য নির্বাচনে যাওয়ার জন্য আমাদের কিছু রিফর্ম বা সংস্কার লাগবে। কিন্তু সেই সংস্কারটা হবে না যদি না ঐক্য হয়। ঐক্য ছাড়া যদি এই সরকার সংস্কারের এই 15টা কমিশন অনেক রিকমেন্ডেশন দেয়, পরে নির্বাচিত সরকার যদি সেগুলো পার্লামেন্টে পাস না করে, তাহলে কোনো লাভ হবে না, সংস্কার হবে না। আপনি তো জানেন খালি সচিবালয়ের সংকট না, সংকট তো চারদিকে। জি, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বত্র আর্থিক সংকট, মানুষের পকেটে টাকা নেই। আপনার মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত লাইনে এখন। প্রতিভা, এটার কারণটা আমার দৃষ্টিতে আমি বলি, অর্থনৈতিক অবস্থা ডেফিনেটলি খুব চাপে। আগের সরকার যে অবস্থা অর্থনীতিকে রেখে গিয়েছিল সেটাই এই চাপের জন্য যথেষ্ট। কিন্তু সেই সঙ্গে আরো কিছু জিনিস যুক্ত হয়েছে। সেটা হলো যে যেহেতু এই সরকারের ভূমিকা, বা আগে যেটা বলেছি, দুর্বল আচরণের কারণে মানুষের মধ্যে এক ধরনের সংশয়, সন্দেহ, সে কারণে বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে যাচ্ছেন না। হয়তো তাদের টাকা আছে বা বিনিয়োগের প্রস্তুতি আছে, কিন্তু কি হবে, কি হতে যাচ্ছে, এই অনিশ্চয়তা বা আনসার্টিনিটির কারণে তারা নতুন বিনিয়োগে যাচ্ছেন না। তারা অপেক্ষা করছেন যে কি হয় দেখি। এটা হলো একটা।
আরেকটা হলো যে সমস্ত অলিগার্ক বিগত সরকারের সময় হাজার হাজার কোটি টাকা বানিয়েছে লুটপাট সরকারি আনুকূল্যের মাধ্যমে, তারা তো ধরেন তাদের যে সমস্ত শিল্প কারখানা আছে এগুলোকে তারা এক ধরনের এই সরকার, আমি দেখেছি কোন কোন গ্রুপ তারা সরকারকে ব্ল্যাকমেইল করবার চেষ্টা করছে যে আমার এত হাজার এমপ্লয়ি, আমাকে মানে তার ব্যাংকিং লুটপাটের যদি তদন্ত করা হয় বা তাদের ঋণ যদি রিশিডিউল না করা হয় তাহলে এরা বেকার হয়ে যাবে, উৎপাদন বন্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা আছে। এটা থাকতো না সরকার যদি একটা খুব ওয়েল প্ল্যান বা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই সমস্ত অলিগার্কদের ব্যাপারে একটা ব্যবস্থা নিত, তাদের নিয়ন্ত্রিত বা তাদের মালিকানাধীন শিল্প কারখানাগুলো যথাযথভাবে চালু রাখবার জন্য একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করত এবং তাদের বিরুদ্ধে একই সঙ্গে মানে ব্যবস্থা নেওয়া, এমনকি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এগুলো যদি করতো তাহলে হয়তো এই অর্থনীতির ক্ষেত্রে যে অনেক মানুষ বেকার হচ্ছে, অনেক মানুষ বেকার হওয়ার ঝুঁকিতে আছে, এই জিনিসগুলো হতো না। আর আপনি যেটা বললেন ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রেও হ্যাঁ অনেকখানি উন্নতি হয়েছে। প্রথম দিকে যেমন ছিল, এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে এই অভ্যুত্থানের পর যে পরিবর্তন হয়েছে তারপর যেটুকু আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল এটা মতি ভাই খুবই রিজনেবল। এ ধরনের অভ্যুত্থান বা পরিবর্তনের সচিবালয়ে 5টা মন্ত্রণালয় ধ্বংস হয়ে গেল, আগুনে পুরো ছাই হয়ে গেল, তারপরে আপনি উন্নতি বলছেন। আমি এটা এখানে আসছি, এটা তো ঠিক আইন শৃঙ্খলা না, তাইলে এটা তো একটা অত্যন্ত সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে এই নাশকতা ঘটানো হয়েছে। এটা স্বাভাবিক আইন শৃঙ্খলা না। স্বাভাবিক আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিছু সমস্যা আমি আপনারা বলি, সেটা আমি মানে একদম ভুক্তভোগীদের কাছ থেকে শুনেছি যে রাস্তাঘাটে ছিনতাই প্রচুর বেড়েছে এবং কোথাও কোথাও চুরি ডাকাতিও আছে। মানে ডাকাতি যেমন অভ্যুত্থানের পরপরই ব্যাপক আকার ধারণ করেছিল সেটা নেই, সীমিত পরিসরে আছে, কিন্তু রাস্তাঘাটে ছিনতাই প্রচুর বেড়েছে। তো সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। পুলিশকে নিয়ে প্রশ্ন হলো যে ধরেন মানে পুলিশি ব্যবস্থা তো টোটাল ভেঙেই পড়েছিল, সেটাকে যতটুকু পুনর্গঠিত করা হয়েছে, পুনর্গঠিত করার পরে এটা একটা গতিতে চলছিল, কিন্তু এরপরে এক পর্যায়ে একটা বড় পরিবর্তন আনা হয়েছে। পুলিশের আইজিপি এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার এই দুই পদে দুজন রিটায়ার্ড অফিসারকে আনা হয়েছে, যারা মানে তাৎক্ষণিকভাবে একটা পুনর্গঠন যেটুকুই হয়েছে পুলিশ ফোর্সটাকে দাঁড় করাবার চেষ্টা করছিলেন। তাদের মধ্যে এটা নিয়ে অসন্তোষ আছে বলে আমাকে আমাদের পরিচিত মহল বলেছে যে এতদিন আগে রিটায়ারমেন্টে যাওয়া দুজন লোককে এনে দুই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এটা হয়তো দরকারও ছিল, আমি জানি না সরকার ভালো বলতে পারবে, কিন্তু এটা নিয়ে একটা প্রতিক্রিয়া আছে। কারো কারো মধ্যে এরকম সন্দেহ আছে যে এটা নিয়ে পুলিশের অভ্যন্তরে যদি কোনো রকম মনোবল মানে দুর্বল হয়ে যাওয়া বা হতাশা তৈরি হয়ে থাকে, সেটার রিফ্লেকশন কিন্তু আইন শৃঙ্খলায় পড়তে পারে বা পড়ছেও হয়তো বা আমরা জানি না। তো সরকারের এগুলা একটা খুব মাস্টার প্ল্যানের আওতায় পুলিশটাকে ব্যাপকভাবে রিবিল্ড করার একটা মানে মানে পরিকল্পনা বা কর্মসূচি নেওয়া দরকার ছিল। সরকার সেদিকেও যায়নি। এটা হচ্ছে কি বলবো যে এদিকেও না ওদিকেও না, পুরো রিবিল্ড বা রিঅর্গানাইজ করার দিকেও যায়নি, আবার মানে আগের স্ট্রাকচারটাকেও ধরে রাখেনি। তো এগুলা ঠিক মানে খুব ভালো কোনো রেজাল্ট শর্ট টার্মে কিংবা লং টার্মে দিবে কিনা এটা নিয়ে আমার সংশয় আছে। ওয়েল, এটা তো গেল আইন শৃঙ্খলা বললেন, তারপরে অন্যান্য প্রসঙ্গ যেটা বললেন নির্বাচন, এই সেই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রেও তো আমরা মানে ঘাটতি লক্ষ্য করছি। এটা নিয়ে কালকে আমাদের একটা সেশন আছে, ভূরাজনৈতিক বাস্তবতা এবং বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা এই শিরোনামে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা একজন আলোচক অতিথি, আপনিও একজন অতিথি হিসেবে আছেন, জানি না আপনি যাবেন কিনা। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা মতি ভাই আপনি বলেছেন। দুর্ভাগ্যক্রমে আমার এক বন্ধু বলেছে এটা স্ট্যাটাসকো সরকার। স্ট্যাটাসকো সরকার মানে হচ্ছে বিগত সরকার সবকিছু যেভাবে রেখে গেছে ওভাবেই রেখে দাও, কোনো নড়াচড়া করো না। তো এটা হয়তো 100% ঠিক না। অনেক জায়গায় তাইলে সংস্কার হবে, অনেক জায়গায় নড়াচড়া করেছে, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে, কিন্তু যেই জায়গাগুলোতে তেমন কোনো পরিবর্তনই হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্ভাগ্যজনকভাবে তার মধ্যে অন্যতম। বিগত সরকার যাদেরকে রাষ্ট্রদূত হিসাবে বিভিন্ন দেশে দিয়ে রেখেছিল তাদের মধ্যে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এর বাইরে কাউকে যে নিয়ে এসে বিদায় করা, সেখানে রিটায়ারমেন্ট থেকে প্রচুর অফিসারকে ফিরায় আনার দরকার ছিল, সে ধরনের কিছু হয়নি। আমার কাছে একদম, আমি যেহেতু একজন সাংবাদিক, আপনি একজন সম্পাদক, আপনার কাছেও নিশ্চয়ই রিপোর্ট আছে যে
বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন এমন সব লোকেরা যারা বিগত মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী সরকারের একদম অ্যাক্টিভ কর্মীর মতো কাজ করেছেন। মানে ওই খ্রিস্টান মোদ্দান পোপ এরকম আওয়ামী লীগের চাইতে বড় আওয়ামী লীগার হয়ে গিয়েছিলেন, এ ধরনের লোকেরা এখন অ্যাম্বাসেডর আছে। মানে আমার কাছে একদম স্পেসিফিক তথ্য আছে যে 5ই আগস্ট শেখ পরিবারের একজনের জন্মদিন পালন করেছে, যখন দেশের মানুষ অকাতরে জীবন দিচ্ছে সেই দিন শেখ পরিবারের একজনের জন্মদিন পালন করেছে কোনো এক দেশের রাষ্ট্রদূত, তিনি এখনো রাষ্ট্রদূত হিসাবে বহাল আছেন। এবং এরকম মানে আপনার কোনো এক দেশে একজন অ্যাম্বাসেডর ছিলেন, তিনি সেখানে অপ্রয়োজনীয়ভাবে শেখ মুজিবের মূর্তি বানিয়েছেন, তাকে এখন গুরুত্বপূর্ণ এক দেশের হাই কমিশনার করা হয়েছে। তো এইরকম অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে ব্যাপকভাবে আছে। সুতরাং আপনি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জানি না মানে কোথায় গিয়ে দাঁড়াবে। এবং এই সরকারের আমরা জানি ব্যাপক প্রপাগান্ডা, ভয়ঙ্কর মিথ্যা প্রপাগান্ডা এই সরকারের বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে চলছে। আপনাকে একটা, আমি জানি না সময় কতটুকু আছে, একটা এক্সাম্পল, 1 মিনিট আছে। আমার এক বন্ধু ব্যবসায়ী, তার সঙ্গে জাপানিজদের একটা জয়েন্ট ভেঞ্চার ব্যবসা আছে বাংলাদেশে। তো ওই জাপানিজরা প্রতি 3 মাসে একবার বাংলাদেশে আসে, মিটিং করে, মানে বোর্ড মিটিং টাইপের। তো গত 4 মাস ধরে তারা আসছে না। তারা বলে যে তুমি ব্যাংকক আসো, ওখানে আমরা মিটিং করি। তো আমার বন্ধু জিজ্ঞেস করেছে যে তোমরা আসছো না কেন? বলে না, আমাদের কাছে তথ্য আছে বাংলাদেশে মৌলবাদের ব্যাপক উত্থান ঘটেছে এবং সেখানে আমাদের জীবন এখন আর নিরাপদ না। তো কোথায় পেয়েছে? বললো ইন্ডিয়ানরা আমাদেরকে এটা কনফার্ম করেছে। তার মানে আমি ইন্ডিয়ান নামটা বলেই ফেললাম। মানে ইন্ডিয়ানদের এই যে ভয়ঙ্কর প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে, এটার এগেইনস্টে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার কি পাল্টা কাউন্টার ন্যারেটিভ বা কাউন্টার ক্যাম্পেইন হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো এটার পরিণতি তো নিশ্চয়ই ভালো কিছু হওয়ার কথা না। মুড়ির শেষ করতে হচ্ছে, আরেকদিন আলোচনা করবো নিশ্চয়ই। আপনি আরো কয়েকদিন নিশ্চয়ই আছেন? আমি আছি, সপ্তাহখানেক আছি, আরো একদিন দেখা হবে, অবশ্যই কথা বলবো। ভালো লাগলো, তবে অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম, আর কিছু আশঙ্কার কথাও আমরা শুনলাম। এটাই বাস্তবতা। যাই হোক, বাস্তবতা এটাই। অনেক ভালো থাকবেন, আবারও দেখা হবে। দর্শক মূল্যে আজ এ পর্যন্ত। এবার সবাই ভালো থাকুন, শুভরাত্রি।